পরিচিত জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী তিনি মারা গেছেন। একটু আগেই এই খবর নিশ্চিত করেছেন তার চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডক্টর আব্দুল আহাদ, এবং ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং শরীফ ওসমান হাদীর যে পেজটি রয়েছে সেই পেজ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 12 ডিসেম্বর রাজধানীর বক্স কালভার্ট রোড, যেটা হচ্ছে যে আমাদের বিজয়নগরের পাশে যে ভক্স কালভার্ট রোড, সেই ভক্স কালভার্ট রোডের এখানেই কিন্তু তিনি গুলিবিদ্ধ হন। 2টা 20 মিনিটে তিনি নির্বাচনী প্রচারণা শেষে, তিনি ঢাকা 10 আসনের একজন প্রার্থী ছিলেন, সেখান থেকে তিনি ফিরছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সেদিনই রিকশায় তাকে আসলে মোটরসাইকেল থেকে চলন্ত রিকশায় এবং চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। সেদিন তিনি আসলে মাথায় তিনি গুলিবিদ্ধ হন। তারপরে ঢাকা মেডিকেল হয়ে এভার কেয়ার হাসপাতাল, সিঙ্গাপুর। আজকে সকালের তথ্য ছিল তার পরিবারের অনুমতি নেওয়া হয়েছে। গতকালকে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, এবং আজকে কিন্তু তার পরিবারের অনুমতি নিয়ে তার অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেই অপারেশনের খবর আসলে আমরা সবাই জেনে যাই। সেটা নিয়ে একটু বিতর্ক ছিল যে সেই চিকিৎসা কি আসলে বা সেই অপারেশনটা সিঙ্গাপুরে হবে নাকি হচ্ছে যুক্তরাষ্ট্রে হবে। সবশেষে জানা গেল যে সিঙ্গাপুরে সেই অপারেশন হচ্ছে এবং তার পরিবার সেই অনুমতি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে আর তাকে বাঁচানো গেল না। সব ধরনের চেষ্টাই আসলে ব্যর্থ হয়ে গেছে। শরীফ ওসমান হাদী আমাদের মাঝে আর নেই। এই ঘটনার প্রেক্ষিতে আমরা যেটা দেখলাম যে অনেক নাটকীয়তা। শুরুতেই তাকে যে শুটার গুলি করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের একজন নেতা হিসেবে তার নাম আসে, এবং সেই শুটার 12 ঘন্টার মধ্যেই তিনি ঢাকা তো ত্যাগ করেছেনই, তিনি হচ্ছে যে একেবারে বাংলাদেশ থেকে আসলে তিনি উধাও হয়ে যান। বাংলাদেশের ময়মনসিংহ সীমান্ত দুভাউরা অঞ্চল দিয়ে তিনি ভারতে পালিয়েছেন বলে এমনটাই বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত তার আসলে সঠিক অবস্থান নিশ্চিতভাবে কোথাও আসলে আসেনি। তার যে হত্যাকারী, সেই হত্যাকারীর তথ্য আসলে যা আছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে তিনি ভারতে আছেন, এবং সেটা ধরে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধাদের একটা অংশ তারা হচ্ছে ভারতীয় হাইকমিশন সেটি ঘেরাও করে, এবং সারা দেশেই কিন্তু ভারতীয় হাইকমিশনের সামনে আমরা দেখেছি আজকে সারাদিনই আন্দোলন হয়েছে, গতকালকে হয়েছে। সবকিছু পরে আসলে যেটা হয়েছে, অনেকেই সোশ্যাল মিডিয়া তো আসলে এই 12 তারিখের পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আসলে তার কথা, মানে তাকে নিয়ে আলোচনা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তফসিল ঘোষণার পরের দিনই কিন্তু এই ঘটনাটি ঘটে। তার মাধ্যমে আসলে নির্বাচনের সুষ্ঠু কিংবা হচ্ছে গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে। তবে নির্বাচন কমিশন এই ঘটনাটিকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত করেছে, এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে নির্বাচনের সাথে সম্পর্ক নেই। কিন্তু তারপর আমরা দেখেছি যে হাদির এই ঘটনা কিংবা তার আগে চট্টগ্রামে আরো একটি ঘটনা ঘটে, তারপরে আমরা নারায়ণগঞ্জে আরেকজন প্রার্থী তিনিও কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সব মিলে সামগ্রিক যে অবস্থা, তাতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের যেসব আলোচনা ছিল, সেই মানে যে ধরনের প্রচারণা কিংবা হচ্ছে যে তাদের মধ্যে যে নির্বাচন নিয়ে যে আমেজটা বিরাজ করছিল, তফসিলের পরের দিনই 2টা 20 মিনিটে আবার বলছি যে হাদির ওপর গুলি হওয়ার পর থেকে কিন্তু নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠেছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, তারপরের দিনই কিন্তু আমরা দেখেছি যে এনসিপির যিনি হচ্ছে দায়িত্ব রয়েছেন নাহিদ ইসলাম, যে যিনি এর আগে সরকারের একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কিংবা হচ্ছে যে জুলাইয়ের যে ছাত্র অভ্যুত্থান, সেই অভ্যুত্থানও কিন্তু তিনি দায়িত্বে ছিলেন আর সামনের সারিতে ছিলেন। সেই নাহিদ ইসলামও কিন্তু বলেছিলেন যে নির্বাচনের অবস্থাটি, তিনি কিন্তু নির্বাচন হাদির এই ঘটনা থেকে, এবং সবচেয়ে বড় যে আলোচনাটি হয় সেটি হচ্ছে যে এই ঘটনার পর আমরা দেখেছি ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে শহীদ মিনারের সর্বদলীয় সমাবেশ হয়েছে, সেখানেও আসলে
এই হত্যার যে বিচার সেই বিচার চাওয়া হয়েছে এবং হত্যাকারীকে আসলে কিভাবে পালিয়ে গিয়েছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা আজকে যেটি আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে যারা হচ্ছে যে জুলাই যোদ্ধাদের বিভিন্ন যে অ্যালায়েন্সগুলো রয়েছে সেখানে কিন্তু আগে থেকেই ঘোষণা ছিল হাদির মৃত্যুর পরে শাহবাগে অবস্থান নেওয়ার একটি কথা এবং গ্রেপ্তার তাকে যে পালিয়ে গিয়েছে কিভাবে পালিয়ে গিয়েছে তা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। সরকারের একেবারে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে যখন একজন প্রার্থী জুলাই মঞ্চ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তো বটেই, কিন্তু একজন প্রার্থী যে প্রার্থীকে আসলে প্রকাশ্য দিবালোকে এবং ঢাকার মতো জায়গায় একেবারে যদি বলি যে যে জায়গাটিতে ঢাকার যে বক্স কালভার্ট রোড যেটি হচ্ছে যে পল্টন এবং বিজয়নগরের মাঝামাঝি সেই জায়গায় আসলে যখন একজন প্রার্থী গুলিবিদ্ধ হন সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে আসলে নির্বাচন নিয়ে। এবং এই সংকটের মধ্যে আসলে মোটামুটি সবারই একটা প্রত্যাশা ছিল এবং সরকারের জায়গা থেকে কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে যে হাদি হয়তো আমাদের মাঝে ফিরে আসবে। এই অবস্থাতে যে কথাটি বলতে চাই, অনেক কিছুই বলা যাবে, কিন্তু শরীফ ওসমান হাদির আসলে 10 বছরের একটা সন্তান রয়েছে। সেই সন্তান আসলে তার 10 মাসের একজন সন্তান রয়েছে। সেই সন্তান আসলে তার বাবাকে হারিয়েছে। হয়তো আমরা অনেক কথাই বলতে পারি, অনেক কিছুই আসলে সামনে আসবে, কিন্তু সেই সন্তানের কাছে আসলে তার বাবা আর কোনোদিন ফিরবে না। এই না ফেরার যন্ত্রণা নিয়ে হয়তো যারা জুলাইয়ে হাদির সঙ্গে কিংবা হাদির সাথে যারা জুলাই পরবর্তীতে এই বাংলাদেশটাকে আসলে গঠন করার স্বপ্ন দেখেছিলেন সেই সহযোদ্ধারাও হয়তো তাদের সেই সহযোদ্ধাকে আর কখনো ফিরে পাবে না। অনেকেই অনেক কথা হয়তো বলবেন, কিন্তু শরীফ ওসমান হাদির স্ত্রী হারিয়েছেন তার স্বামীকে, কিংবা তার বাবা মায়ের কথা যদি বলি, তার বোনের কথা যদি বলি, সেই মানুষগুলো আসলে আর কোনোদিন শরীফ ওসমান হাদিকে ফেরত পাবে না। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন জাগরণ ঘটেছিল, সেই যে নতুন পট পরিবর্তনে হাদি এবং হাদির সহযোদ্ধারা যারা কিংবা আমরা যারা হচ্ছে এই বাংলাদেশটাকে আসলে ভালোবাসি তাদের সবার কাছে আসলে মতাদর্শিক ভিন্নতা হয়তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় থাকতে পারে। আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদির রাজনৈতিক কিংবা তার যে সাংস্কৃতিক যে মতাদর্শিক ভিন্নতা সেই ভিন্নতাকে উপেক্ষা করে কিন্তু অনেকেই এই ঘটনাটিকে আসলে নিন্দা জানিয়েছেন। কেননা আপনি যখন আপনি রাজনীতির মাঠে থাকবেন আপনার সাথে তর্ক হবে, বিতর্ক হবে, সেই জায়গায় আপনি একমত হতে পারেন নাও হতে পারেন, কিন্তু সেই মানুষটি যখন এইভাবে প্রকাশ্য দিবালোকে আসলে গুলিবিদ্ধ হন এবং সেই ঘটনা আসলে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে কিন্তু সবাই আসলে এই হামলাটির নিন্দা জানিয়েছেন এবং এই হামলাকে আমরা দেখেছি যে বিএনপির মতো দলের দায়িত্বশীল জায়গা থেকে বলা হয়েছে যে বাংলাদেশের জন্য অশনি সংকেত। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটি আবার নতুন করে আসলে আলোচনায় এসেছে 5ই আগস্টের আগে ক্ষমতাসীন সেই আওয়ামী লীগের রাজনৈতিক যে অবস্থান সেই অবস্থানেরও আলোচনা আমরা দেখতে পেয়েছি। এই অবস্থাতে আসলে হাদিকে বাংলাদেশের রাজনীতির মাঠে আর দেখা যাবে না। আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি আমাদের কাছেও অনেক পরিচিত একজন মুখ শরীফ ওসমান হাদি। বিভিন্ন সময়ে হয়তো বিভিন্ন কথা হয়েছে, বিভিন্ন ধরনের প্রসঙ্গ এসেছে, কিন্তু শরীফ ওসমান হাদির নির্বাচন নিয়ে তার যে আগ্রহের জায়গাটি সেই আগ্রহের জায়গাটি কিন্তু কেউ খারিজ করার আসলে জায়গা নেই। কারণ সে নিজে স্বতন্ত্রভাবে কিন্তু তিনি ঢাকা 10-এ তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতিতে আমরা দেখেছি মাঠ পর্যায়ে তার যে প্রচারণা সেই প্রচারণায় তার যে উদ্যম, তার যে তৎপরতা, তার জায়গা থেকে সে সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আসলে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে যে বড় আলোচনাটি ছিল সেই আলোচনাটি হচ্ছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটার তফসিল হয়। সেই তফসিল হওয়ার আগে থেকে কিন্তু শরীফ ওসমান হাদি তিনি
অনেকটাই নিশ্চিত ছিল যে তিনি আসলে ঢাকা 10 আসনে নির্বাচন তিনি করতে যাচ্ছেন, এবং তার বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা আমরা দেখেছি। তো আজকে যখন হচ্ছে যে শরীফ ওসমান হাদী আসলে আমাদের মাঝে আসলে আর নেই, এই বাস্তবতা আমাদের আসলে মেনে নিতে হচ্ছে। এবং সেই জায়গায় শরীফ ওসমান হাদীর যে স্বপ্ন ছিল, যে স্বপ্নের বাংলাদেশ শরীফ ওসমান হাদী গড়তে চেয়েছিলেন, সেই নির্বাচনের তফসিল হয়েছে আজকে 18 তারিখ, বা 11 তারিখে সন্ধ্যায় তফসিল হয়, এবং তার পরের দিন ঘটনা ঘটে। অর্থাৎ যদি আমি সেই অর্থে বলি যে আজকে হচ্ছে 12 থেকে 18 তারিখ, 7 দিন হয়েছে মাত্র। তো সেই জায়গায় আসলে নির্বাচনের যে তফসিল হয়েছে, সেই তফসিলের পরবর্তীতে 12 ফেব্রুয়ারি সেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনের জন্য কিন্তু একটি অশনি সংকেত হয়ে এলো এই হাদির প্রকাশ্য দিবালোকে গুলিতে আহত হওয়া, বা বর্বরভাবে তার উপর আক্রমণ, এবং সেই আক্রমণের পরে নির্বাচন নিয়েও এক ধরনের আলোচনা আসলে মাঠে আছে। সব মিলে নিশ্চয়ই এই যে জাতীয় নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার বা ভোটাধিকার, সেই ভোটাধিকারের প্রশ্নটিও আসলে নির্বাচন হয়তো হবে কিংবা যাই হয়, তবে যেভাবে হওয়ার কথা কিছুটা হলেও সেই নির্বাচনী আমেজ কিছুটা হলেও আসলে ম্লান হয়ে গেছে এর মাঝেই হাদির মৃত্যুর মাধ্যমে। আমরা হাদির পরিবার, তার 10 মাসের সন্তান এবং তার সহযোদ্ধা যারা আছেন সবার প্রতি সহমর্মিতা জানাই। এবং শরীফ ওসমান হাদির যে স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি একটি নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন সবাই মিলে আসলে বাস্তবায়ন হয়তো করবেন। সেই দৃপ্ত প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হবে সবাই, এমনটাই আমাদের আশা।